What is invitation to an offer? When a person gave an offer or invitation publicly and he or she gets the proposal from another side, then it can be called as invitation to an offer. এখানে এক্সাম্পল কি দেওয়া আছে, সাপোজ এ একজন ব্যক্তি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল নিউজ পেপারে যে সে তার বাড়িটা 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করতে চায়। এবার সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পর পার্সন বি এর কাছে অফারটা নিয়ে আসবে যে তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলে, আমি তোমার বাড়িটা 10 লাখ টাকার বিনিময়ে কিনতে চাই। এখানে কিন্তু এ যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেটাকে কিন্তু অফার হিসেবে ধরা হবে না। এ যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সেটাকে বলা হবে ইনভিটেশন টু অ্যান অফার। সে ইনভাইট করছে যে আমাকে অফার করুন, সে কোনো স্পেসিফিক কাউকে বলেনি যে আমি আমার বাড়িটা আপনাকে বিক্রি করতে চাই, সে কিন্তু পাবলিকলি অফারটা দিয়েছে। যে যখন একটা পাবলিক অফার দেওয়া হবে তার মধ্যে থেকে কেউ একজন এসে বলবে যে আমি আপনার বাড়িটা কিনতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে পার্সন বি যে অফারটা করবে সে কিন্তু হবে অফারের। এখানে এ কিন্তু অফারার হবে না, এখানে পার্সন বি যে তিনি অফারার হবেন। তো এটা হচ্ছে ইনভিটেশন টু অ্যান অফার। এই এক্সাম্পলটা আমি দিয়ে দিয়েছি এখানে। সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন। when a person's willingness comes to the knowledge of the another person is known as communication। মানে পি একটা পার্সন, কিউ একটা পার্সন, পি কিউ কে অফার করলো যে আমি আমার সাইকেলটা তোকে 2000 টাকার বিনিময়ে বিক্রি করতে চাই, এটা চিঠির মাধ্যমে তাকে জানাচ্ছে। এখানে পি যখন জানিয়ে দিয়েছে সেটাকে কিন্তু কমিউনিকেশন বলা যাবে না, কারণ এই চিঠিটা লেখার পর চিঠিটা তার বাড়িতে যেতে সময় লাগবে। যতক্ষণ না কিউ জানতে পারছে যে পি একটা চিঠির মাধ্যমে তাকে বলতে চাইছে যে তার সাইকেলটা বিক্রি করবে, ততক্ষণ কিন্তু কমিউনিকেশন বলা যাবে না। সুতরাং কমিউনিকেশন মানে যখন একটা অফার করা হবে অফারের দ্বারা এবং সেটা অফারির কাছে পৌঁছাবে অথবা অফারই সেই ব্যাপারে অবগত হবে, ততক্ষণ তাকে কমিউনিকেশন বলা যাবে না। যখন কেউ বুঝতে পারবে যে হ্যাঁ পি সাইকেলটা বিক্রি করার জন্য এই পত্রটা লিখেছে, তখন গিয়ে এটা কমিউনিকেশন হবে। নেক্সট হচ্ছে রিভোকেশন অফ প্রপোজাল এন্ড অ্যাকসেপ্টেন্স অর হাউ প্রপোজাল ক্যান বি রিভোক। মানে দুটো কোয়েশ্চেনের একই অ্যান্সার। আমরা সে পড়েছিলাম রিভোকেশন অফ অফার। তো সেই রিভোকেশন অফ অফার সবসময় তো রিভোক করা যায় না, কিছু কিছু কন্ডিশন রয়েছে এখানে। তো সেই 4টে কন্ডিশনই আমরা এখন দেখবো। বাই নোটিস বিফোর অ্যাকসেপ্টেন্স, ওই যে আমরা পড়েছিলাম পার্সন এ পার্সন বি কে একটা অফার করবে যে সে তার সাথে একটা কন্ট্রাক্টে ঢুকতে চাই। এবার বি ধরুন সেটা অ্যাকসেপ্ট করার জন্য একটা সময় নেবে, যে আমি 15 দিন সময় নিচ্ছি। সেই সময়ের আগে এ যখন অফারটা তুলে নেবে সেটা হচ্ছে রিভোকেশন অফ অফার। এখানে যদি বি অফারটা অ্যাকসেপ্ট করে নেয় সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আর অফারটা রিভোক করা যাবে না। অথবা বি অ্যাকসেপ্ট করার পর যদি এ এসে বলে যে আমি কন্ট্রাক্টটা করতে পারবো না, তাহলে কিন্তু এখানে এ কে কম্পেনসেট করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে বাই ল্যাপস অফ টাইম। এখানে এই যে এ বি কে টাইম দিয়েছিল, আমি তোকে 10 দিন সময় দিচ্ছি, তার মধ্যে তুই আমাকে জানা যে কন্ট্রাক্টে ঢুকতে পারবি কিনা। 10 দিন পরেও যদি বি কিছু না জানাই, তাহলে সেটাকে অটোমেটিকলি রিভোক করে নেওয়া হবে। কারণ এখানে তো সাইলেন্ট মানে তো সে বলছে না যে আমি কন্ট্রাক্টে এন্টার করতে চাই। সাইলেন্ট মানে ধরে নেওয়া হবে যে এখানে সে কন্ট্রাক্টে এন্টার করতে চায় না, অফারটা রিজেক্ট করে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে অলরেডি সেটা রিভোক হয়ে যাবে বাই দ্য ডেথ অফ দ্য অফারার বিফোর অ্যাকসেপ্টেন্স। এখানে অফার করার 10 দিনের মধ্যে যদি এর ডেথ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রপোজালটা রিভোক হয়ে যাবে। এবার যদি এ আর বি অ্যাকসেপ্ট করে নিত, একটা কন্ট্রাক্টের মধ্যে যদি এন্টার করে যেত, সেটা পারফরমেন্স হওয়ার আগে যদি এ মরে যেত, তাহলে নয় এর বিহাফে এর কোনো এজেন্ট অথবা এর কোনো ফ্যামিলির লোক সে কন্ট্রাক্টটাকে চালিয়ে নিতে পারতো কোর্টের নোটিশ অনুযায়ী। কিন্তু অফারটা অ্যাকসেপ্ট করার আগে যদি অফারের ডেথ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো কেউ কিছু করতে পারবে না, সেই জন্য সেটা অটোমেটিকলি রিভোকড হয়ে যাবে। আর অপশন 4 হচ্ছে বাই ইনসেনিটি আউট অফ মাইন্ড। আউট অফ মাইন্ড বলতে এখানে ইনসেন বলতে পাগল বোঝানো হচ্ছে। এখানে যদি পার্সন এ পাগল হয় অথবা পার্সন বি পাগল হয়, তাহলে সেক্ষেত্রে প্রপোজালটা অটোমেটিক রিভোক হয়ে যাবে। কারণ আমরা পড়েছিলাম যে হচ্ছে একটা মানুষকে সবসময় সাউন্ড মাইন্ডেড হতে হবে। এখানে যদি ইনসেন, পাগল অথবা ফরবিডেন বাই ল হয় বা আন্ডার এজ হয়, তাহলে সেক্ষেত্রে হবে না। সেই জন্য ইনসেনিটিটা একটা পয়েন্ট যে একটা প্রপোজাল রিভোক হতে পারে। নেক্সট একটা কোয়েশ্চেন আসতে পারে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কন্ট্রাক্ট। এটা সেকশন 8 এ আছে। তো এটা বলছে কি একটা কন্ট্রাক্ট যখন তৈরি হয় তখন তার একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, মানে এলেমেলে জিনিস দিয়ে কন্ট্রাক্ট করা যায় না। কিছু কিছু এসেনশিয়াল মানতে হয়, যেরকম সেরকম কন্ট্রাক্টের একটা ফরম্যাটও থাকে। তো সেই ফরম্যাট এই 4টে পয়েন্ট নিয়ে হয়েছে। এভরি টার্মস এন্ড কন্ডিশনস মাস্ট বি হাইলাইট এন্ড ভিজিবল। মানে কন্ট্রাক্ট ধরুন একটা পেপার তৈরি করা হলো, সেখানে মেন যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো আছে সেগুলো একদম ছোট ছোট করে লেখা আছে, যেগুলো বোঝা যাচ্ছে না, অথবা কন্ট্রাক্টের একদম পেছন পেজে রেখে দিয়েছে, যেটা খুব একটা ভালো করে ভিজিবল নয়। তো সেই কারণে যে অ্যাকসেপ্ট করবে সে তো বুঝতে পারবে না যে এই পয়েন্টস গুলো ছিল, এই কন্ডিশন গুলো ছিল, সেখানে একটা ফ্রড হওয়ার চান্স রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই টার্মস এন্ড কন্ডিশনস গুলোকে অবশ্যই হাইলাইট এন্ড ভিজিবল হতে হবে। এভরি টার্মস এন্ড কন্ডিশনস মাস্ট বি দ্য পার্ট অফ দ্য কন্ট্রাক্ট। মানে একটা পেজে জাস্ট সই করে নিল, দিয়ে পরে আর একটা পেজ দিয়ে বলছে যে এই পেজের মধ্যে টার্মস এন্ড কন্ডিশনস ছিল, তা বললে কিন্তু হবে না। মানে এই টার্মস এন্ড কন্ডিশনস এর সাথে কন্ট্রাক্টের যে পেজ যেখানে সই করবে, অ্যাপ্রুভালের যে পেজটা হবে, সেই পেজটা যেন একসাথে থাকে। মানে এই টার্মস এন্ড কন্ডিশনস গুলো কন্ট্রাক্টের পার্ট অবশ্যই হতে হবে। কন্ট্রাক্ট সই করার পরে বললে হবে না যে এটা একটা কন্ট্রাক্টের পার্ট ছিল, তোমাকে এটা বলা হয়নি, তাহলে সেটা অটোমেটিক ভয়েড হয়ে যাবে। থার্ড পয়েন্ট কি বলছে, নো অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি একটা লিগাল ওয়ার্ড, এটা লিগাল টার্ম, এটা তোমাদের মনে রাখতে হবে কারণ ভবিষ্যতে খুব কাজে লাগবে। ডুয়াল মিনিং অর আনসার্টেন মিনিং। ডুয়াল মিনিং বলতে কোনো কথার যদি দোমনা অর্থ থাকে, যেমন একটা অ্যাক্ট ACT অ্যাক্ট হয়, একটা
এটা ছোট হয়। এই অ্যাক্ট মানে হচ্ছে কোনো কাজ, আর বড় এ এই এসিটি অ্যাক্টের মানে হচ্ছে এই যে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট করছি, এই অ্যাক্টের মানে হচ্ছে সেই অ্যাক্ট। অ্যাক্ট মানে নিয়মও হতে পারে, অ্যাক্ট মানে কাজও হতে পারে। তো এখানে পার্থক্যটা কিন্তু খুব ছোট, একমাত্র একটা যদি বড় অক্ষরের হয় তাহলে সেটা গিয়ে হয়ে যাচ্ছে এটা রুল বা ল, আর একটা যদি ছোট অক্ষরের হয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে কাজ। তো সেক্ষেত্রে সেটার কোনো ডুয়েল মিনিং হবে না। এটা যাতে বোঝা যায় বোথ পার্টিজ এর দ্বারা, যারা কন্ট্রাক্টে আছে তারা যাতে বুঝতে পারে যে এই অ্যাক্টের কথা বলতে এই অ্যাক্ট বোঝানো হচ্ছে না এই অ্যাক্ট বোঝানো হচ্ছে, তাহলে সেটাকে অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে বোথ অফ দ্য পার্টিজ এর দ্বারা। শুড বি মেনশন ইন দ্য কন্ট্রাক্ট, মানে কোনো রকম অ্যাম্বিগুইটি থাকলে হবে না, অথবা থাকলেও সেটা যেন দুজনে বুঝতে পারে, সেটা নিয়ে ভবিষ্যতে যেন কোনো রকম প্রবলেম না অ্যারাইজ হয়। 4 নম্বর হচ্ছে দ্য মোটিভ অর ইন্টেনশন অফ দ্য বোথ পার্টিজ শুড বি টু ক্রিয়েট এ লিগাল রিলেশনশিপ, মানে এই যে বোথ পার্টিজ এর মধ্যে একটা ইন্টেনশন থাকতে হবে যে তারা একটা লিগাল রিলেশনশিপ, মানে লিগালিটি মেনটেন করে রাখতে হবে কন্ট্রাক্টের। এটা কোনো রকম তো ছেলে খেলা নয়, এটা এত বড় জিনিস নিয়ে তারা আড্ডা মারবে এমন কিছু করবে না। এটা লিগাল রিলেশনশিপ ক্রিয়েটার একটা মোটিভ থাকতে হবে। যদি এই মোটিভটা না থাকে তাহলে কন্ট্রাক্ট হয়তো ভয়েড হয়ে যাবে অথবা ভয়েডেবল হয়ে যেতে পারে। আর একটা আছে হোয়াট ইজ কোয়াসি কন্ট্রাক্ট। কোয়াসি কন্ট্রাক্ট মানে কি বলছে, দিস ইজ নট এ রিয়েল কন্ট্রাক্ট বাট লাইক অর রিজেম্বল লাইক এ কন্ট্রাক্ট। হিয়ার দ্য পার্টিজ ডোন্ট ইন্টেন্ড টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট বাট বাই দ্য ফিকশন অফ ল দে আর এন্টার ইনটু এ কন্ট্রাক্ট, মানে কোন রকম সিচুয়েশনে পড়ে যখন একটা কন্ট্রাক্টে ঢোকা হয় তখন সেটাকে বলে কোয়াসি কন্ট্রাক্ট। এখানে এক্সাম্পল দিয়েছি কি, ইফ এ পার্সেল হ্যাজ বিন wrongly delivered to the neighbor, it shall be the duty of the neighbor to return the good to the true owner, and if does not, then the true owner can take action as there has been a quasi contract between the true owner and the neighbor। এখানে কিন্তু কোন ই কমার্স ডেলিভারির সাথে দেখা গেল ফ্লিপকার্টের সাথে আমি একটা কন্ট্রাক্ট করেছি কি, যে আমি একটা টি শার্ট অর্ডার করেছি ফ্লিপকার্টের কাছ থেকে, আর ফ্লিপকার্ট সেটা আমাকে দিয়ে যাবে, আমি তার বদলে ফ্লিপকার্টকে টাকা দেবো। এখানে কিন্তু কন্ট্রাক্ট হয়েছে আমার সাথে ফ্লিপকার্টের, যদি ধরা যায় তো। এবার কি করলো ফ্লিপকার্টের যে ডেলিভারি বয়, সে ভুল করে আমার নেইবারের বা আমার প্রতিবেশীর বাড়িতে গিয়ে পার্সেলটা ডেলিভারি করে দিয়ে আসলো, যেটা টাকা অলরেডি আমি পে করে দিয়েছি। যে টি শার্টটা আমাকে দেবে সেটার অ্যাকচুয়াল ওনার তো আমি, আমার নেইবার তো না। তাহলে সেখানে আমার নেইবারের দায়িত্ব যে সেই অ্যাকচুয়াল টি শার্টটা সে আমার কাছে পাঠিয়ে দেওয়ার, কারণ আমি যেটা যেহেতু এটা অ্যাকচুয়াল ওনার। তাহলে সেক্ষেত্রে এ কিন্তু কোনো পার্টি না, আমার নেইবার যে ছিল সে কিন্তু আমার আর ফ্লিপকার্টের যে কন্ট্রাক্টটার মধ্যে সে কিন্তু কোনো পার্টি না, সে কিন্তু থার্ড পার্টি। কিন্তু কি হয়েছে এখানে, ফ্লিপকার্টের পার্সেলটা ভুল ডেলিভারির জন্য তার সাথে আমার একটা কন্ট্রাক্ট তৈরি হয়ে যাচ্ছে যে সে আমাকে আমার গেঞ্জিটা দিয়ে যাবে। তো এটাই হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট, মানে কোন রকম কন্ট্রাক্টের মতো না, কিন্তু কন্ট্রাক্টের একটা ইন্টেনশন থাকে, কোনো পার্টির ইন্টেনশন থাকে না, কিন্তু একটা ভাগ্যচক্রে একটা কন্ট্রাক্ট হয়ে যায়। এখানে যদি ফ্লিপকার্ট ভুল ডেলিভারি না করতো তাহলে এর সাথে আমার কোনো কন্ট্রাক্ট হতো না, বা আমার ওর সাথে কন্ট্রাক্ট বা ওর আমার সাথে কন্ট্রাক্ট করার কোনো ইন্টেনশন নেই, কিন্তু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। নেক্সট আছে হোয়াট ইজ প্রমিসারি এস্টপেল। প্রমিসারি এস্টপেল মানে কি, ইট ইজ এ লিগাল ডক্ট্রিন। এই ডক্ট্রিনটা কি বলছে, দ্যাট প্রিভেন্টস এ পার্টি ফ্রম গোয়িং ব্যাক অন এ প্রমিস দে হ্যাভ মেড ইফ দ্য আদার পার্টি হ্যাজ রিজনেবলি রিলাইড অন দ্য অ্যান্ড সাফার্ড এ লস। মানে বলছে এখানে এক্সাম্পলটা আমরা পড়তে পারি, আর টোল্ড এজ দ্যাট হি উইল রিপেয়ার হিজ বাইক বাট ইট উইল কস্ট হিম 5,000 রুপিস। আর যদি একটা গ্যারেজ মেকানিক হয় আর এস যদি একটা গাড়ির মালিক হয়, তাহলে আর এস কে বলবে যে আমি তোমার গাড়িটা ঠিক করে দিতে পারি, কিন্তু তার বদলে 5,000 টাকা লাগবে। এস অ্যাকসেপ্টেড দ্য অফার অ্যান্ড আর রিপেয়ার দ্য বাইক, মানে এস বললো ঠিক আছে তুমি গাড়িটা সারাও তো আমি দিচ্ছি। বলার পর আর যখন বাইকটা রিপেয়ার করবে তখন কিন্তু এস ডিনাই করতে পারবে না যে আমি টাকাটা দেবো না, কারণ সে একবার অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর আমরা কি জানি, অ্যাকসেপ্টের পর সেটা প্রমিস হয়ে যায়। তো প্রমিস কখনো ভাঙা যাবে না। প্রমিস মানে হি ইজ স্টপেল টু ডিনাই দ্য প্রমিস বাউন্ড টু গিভ দ্যাট। প্রমিস মানে সে বাধ্য এটা গিফট করতে, কারণ যেটা প্রমিস হয়ে গেছে সেটা আর ভাঙা যায় না, তাহলে এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে। এটাই বলছে প্রমিসের স্টপেল, যে যখন একটা কন্ট্রাক্ট বা একটা চুক্তি হয়ে যায়, যখন সেটা প্রমিসের পর্যায়ে চলে যায়, তখন যে পার্টিজ আছে তাদেরকে দুজনকেই পারফর্ম করতে হবে। এখন যদি উল্টো সিনারিও হয়, এস টাকা দিয়ে দেওয়ার পরেও যদি আর গাড়ি না সারায়, তাহলে সেক্ষেত্রে আরকে টাকাটা ফেরত দিতে হবে অথবা কোনো লিগাল কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। তাই দুটো ক্ষেত্রেই দুটো পার্টিকে অবশ্যই নিজেদের কাজ পারফর্ম করতে হবে, নাহলে কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যাবে অথবা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে।